আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। একনেকে ৪৬,৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্পের অনুমোদন। আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দেয়া হবে বললেন সিইসি। চারটি আসনে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সমঝোতা। বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেওয়া হবে বললেন মির্জা ফখরুল। গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ এবং সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫, হামলাকারীদের ধরতে চলছে অভিযান। এবং সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন ও আর্জেন্টিনা, ১৮০তম স্থানে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ সহ ৪৬,৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি, সংশোধিত 5টি এবং মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় উপদেষ্টা পরিষদ ও পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ডুগডুগি ঘোড়াঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রথম সংশোধিত, কাঁচপুর থেকে সিলেট ও তামামা বিল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ইউলিটি স্থানান্তর চতুর্থ সংশোধিত, নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ দ্বিতীয় সংশোধিত, ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ দ্বিতীয় সংশোধিত, মোংলা কমান্ডার ফ্লোটিং ওয়েস্টের অবকাঠামো উন্নয়ন প্রথম সংশোধিত, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প, নার্সিং শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ, রাঙামাটি পার্বত্য জেলার নদী ব্যবস্থাপনা, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি পুনর্বাসন এবং সুরমা কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন প্রকল্প, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালীর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ, বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন, সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশনের অবকাঠামো উন্নয়ন এবং দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০,৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১,৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪,২৪৭ কোটি ৫৬ লাখ টাকা। পাতানো নির্বাচন ও যোগসাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সকালে আগারগাঁও নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভার শুরুতে তিনি একথা বলেন। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি-এসপিরা অংশ নেন। সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তাকে এবার দেখিয়ে দিতে চায় ইসি। এ সময় খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিইসি। আইন সবার জন্য সমান, অপরাধ করলে কাউকেই ছাড় না দেওয়ার করার নির্দেশনাও দেন সিইসি। জাতি একটা ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যে দায়িত্ব এসেছে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেয়া যাবে না। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে দায়িত্ব, গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব ডেলিভার করার, ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি আচরণবিধি প্রতিপালন করছে প্রার্থীরা। তিনি বলেন, বিশেষ সময়ে জাতির ক্রান্তি লগ্নে আজকের উপস্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে মাঠ পর্যায়ে অসাধারণ কাজ হচ্ছে বলে জানান এই কমিশনার। 4টি আসনে বিএনপির সাথে আসন সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নিবে দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশ ভয়াবহ ট্রানজিশন পিরিয়ডে আছে। কিছু ব্যক্তি ও মহল ট্রানজিশন পিরিয়ড উত্তরণে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বাংলাদেশ এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে। আওয়ামী লীগের 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনামলে টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। শেখ হাসিনা ছাড়াও এই মামলার অপর অভিযুক্তরা হলেন তার তৎকালীন সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তা।
গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত গ্রেপ্তার থাকা 10 সেনা কর্মকর্তাকে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে সেনা কর্মকর্তাদের আনা হয়। শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ এই মামলার 7 আসামি পলাতক রয়েছেন। এদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ 3 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে 4 জানুয়ারির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। এর আগে 17 ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা করা হয় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সকালে এই জেরা শুরু হয়। এর আগে গত 21 ডিসেম্বর তার জেরা শুরু হয়। তার আগের 14 ডিসেম্বর জানে আলমের জবানবন্দি শেষ করেন ট্রাইব্যুনাল। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়ার কারাকের গুরগুরি এলাকায় আজ পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত 5 জন পুলিশের সদস্য নিহত হয়েছেন। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, তার মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনও জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। গত সপ্তাহে লাক্ষী মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছেন এবং আরও 5 জন আহত হয়েছেন। এর আগে নভেম্বরে একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। মিয়ানমারে কয়েকদিন পরই জাতীয় নির্বাচন। দেশটির জান্তা সরকারের তফসিল অনুযায়ী 28 ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী। এতে চরম দুর্দশায় রয়েছেন ওই সব এলাকার মানুষ। বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী গত সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়ে অন্তত 30 জনকে হত্যা করেছে জান্তা বাহিনী। এছাড়া গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে চীন রাজ্যে অন্তত 3টি স্কুল ও 6টি চার্চে হামলা চালানো হয়েছে। এতে 6 শিশুসহ 12 জন নিহত হয়েছেন। অবশ্য এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি জান্তা সরকার। আগামী নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার নিজেদের ক্ষমতা আরও পোক্ত করতে চায় বলে ধারণা বিশ্লেষকদের। বিভিন্ন দেশ থেকেও আপত্তি জানানো হয়েছে। সুচির দল দ্য ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রাণঘাতী সীমান্ত সংঘাত 3য় সপ্তাহে গড়ানায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। দুই দেশই গত জুলাইয়ের শুরুর দিকে যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল। সেই যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ মাসে দুই দেশের মধ্যে আবার লড়াই শুরু হয়। এই লড়াইয়ের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করছে। সোমবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ কর্মকর্তারা মালয়েশিয়ায় বৈঠক করেন। এটি ছিল লড়াইয়ের পর তাদের প্রথম সামনাসামনি বৈঠক। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিসাঙ্কো ফুয়াংকিটকি জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক কর্মকর্তারা 24 ডিসেম্বর বৈঠক করবেন। কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে গেলে এই বৈঠক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তবে থাইল্যান্ডের এই বক্তব্যের বিষয়ে কম্বোডিয়া এখনও কোনো মন্তব্য করেননি। দুই দেশের মধ্যে এই মাসেই নতুন করে সীমান্ত সংঘর্ষে অন্তত 41 জন নিহত হয়েছে এবং প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নতুন সংঘাতের জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে। আবারও দেশের খবর।
পৌষের প্রথম ভাগে শীতে কাঁপছে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল। দিনের বেলা সূর্যের দেখা নেই, রাতের তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে, তাতেই জুবুথুবু অবস্থা। থমকে যাচ্ছে দৈনন্দিন জনজীবন, বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা চলবে মধ্য জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত মেজবা শিমুলের রিপোর্টে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে এখন কনকনে শীত, কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ থেকে জনপদ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার বাসিন্দারা। সূর্যের দেখা নেই ঠাকুরগাঁওয়ে। গেল কয়েকদিন ধরে জেলা জুড়ে বইছে হিমেল হাওয়া। হিমালয় থেকে আসা বাতাসে স্থবির হয়ে পড়ছে সেখানকার জনজীবন। কৃষিপ্রধান এই জেলায় কৃষি কাজ করাই যেন এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। হাড় কাঁপানো শীত পড়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী সহ রংপুরের 8টি জেলায়। এদিকে রাজশাহী অঞ্চলের জেলাগুলোতেও জেঁকে বসেছে শীত। তাপমাত্রা বেশি না কমলেও আবহাওয়া অফিসের ভাষ্য, প্রাথমিকভাবে শৈত্যপ্রবাহের আলামত দেখা দিয়েছে এই অঞ্চলে। শীতের প্রকোপ দেখা দিয়েছে পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের জেলাগুলোতেও। বইছে হিমেল হাওয়া। তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশেই ওঠানামা করছে। সবচেয়ে বেশি শীত পড়েছে চুয়াডাঙ্গায়। সেখানে কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। পৌষের প্রথম ভাগেই এবার শীতের এই দাপট বলে দিচ্ছে আগামী দিনগুলো কেমন যাবে। সেই অনুযায়ী সাধারণ মানুষের প্রস্তুতি রাখার উপর জোর দিচ্ছেন চিকিৎসকসহ আবহাওয়া বিশেষজ্ঞরা। মেজবা শিমুল, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,621.42, যা গতকালের চেয়ে শতকরা 0.08 বেশি। এছাড়া সিইসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,113.91, যা গতকালের চেয়ে শতকরা 0.53 বেশি। আজ 172টি কোম্পানির 32,906টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 16,43,33,000 টাকারও বেশি। এর মধ্যে 68টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 76টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 30 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 15 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 4 মিনিটে, জোয়ার সকাল 9টা 49 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 29 মিনিটে এবং জোয়ার রাত 9টা 51 মিনিটে।